সালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের কামরুল ভাই বলতেছি ফ্রম অ্যাডভান্স লার্নিং উইথ লিজেন্ড। তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল আর একটি নতুন ফ্রি ক্লাসে। আজকে আমরা করাবো কেমিস্ট্রির সপ্তম অধ্যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, নাম হলো রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায় থেকে প্রত্যেকবারই বোর্ড কোশ্চেনে একটা না একটা কি সৃজনশীল থাকবে। এই অধ্যায়ে অনেকেই বলেছে যে এই অধ্যায় নিয়ে ওদের কি একটু না একটু কি সমস্যা আছে, ওদের বুঝতে সমস্যা হয়। এজন্য তোমাদের কথা চিন্তা করে আমরা আর আমাদের এই নতুন ফ্রি ক্লাসটি নিয়ে এসেছি তোমাদের জন্য। চলো আমরা শুরু করি কেমিস্ট্রির সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। তো চলো আমরা এখন শুরু করি আমাদের অধ্যায়টি। ফার্স্টে আমরা দেখতেছি রাসায়নিক বিক্রিয়া প্রথমে দেওয়া আছে কি পদার্থের দুই ধরনের পরিবর্তন দেখা যায়। একটা পদার্থের কয় ধরনের পরিবর্তন দেখা যায়? দুই ধরনের। একটি ভৌত পরিবর্তন আর দুই রাসায়নিক পরিবর্তন। ফার্স্টে ভৌত পরিবর্তনটা কি সেটা তো দেখে আসি। যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না, শুধু বাহ্যিক অবস্থান পরিবর্তন ঘটে, তখন তাকে বলা হয় ভৌত পরিবর্তন। মানে একটি পদার্থের রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন ঘটবে না, শুধু কি বাইরের অবস্থাটা কি পরিবর্তন হবে, সেই পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। যেমন একটা উদাহরণ দিচ্ছি আমরা কি পানির তিনটি অবস্থা, বরফ, পানি, জলীয় বাষ্প। আমরা জানি পানি একটি পদার্থ। প্রথম পানির তিনটে রূপ কি বরফ, পানি এবং জলীয় বাষ্প। ফার্স্টে বরফকে যদি আমরা তাপ দিই সেটা কি পরিবর্তন হয়ে পানিতে পরিণত হবে। পানিকে তাপ দিলে সেটা জলীয় বাষ্পে পরিণত হবে। এখানে দেখা যাচ্ছে কি শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে আর পানির রাসায়নিক গঠন কি H2O একই থাকতেছে, মানে কোনো পরিবর্তন ঘটতেছে না। তাহলে সেই পরিবর্তনকে বলা হয় কি ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কাকে বলে? পদার্থের যে পরিবর্তনের ফলে সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন একটি পদার্থ সৃষ্টি হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। মানে এই পরিবর্তনের পরে কোন একটি পদার্থের পুরা গঠনে কি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে সে একটা কি নতুন পদার্থে সৃষ্টি হবে। যেমন মিথেন একটি কি গ্যাস, আমরা মিথেন গ্যাস চিনি। আমরা যে রান্নার কাজে যে প্রাকৃতিক গ্যাসটা ব্যবহার করি, সেই প্রাকৃতিক গ্যাসের বেশিরভাগ উপাদান কি মিথেন, মানে CH4। এই গ্যাসকে যদি আমরা অক্সিজেনের সাহায্যে পুরাই তাহলে আমাদের উৎপন্ন হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। এখানে দেখতেছি কি মিথেন থেকে এই প্রত্যেকটা উপাদান কি প্রত্যেকটা আলাদা না, তার মানে কি নতুন একটা পদার্থ সৃষ্টি হয়েছে না। আর এই পরিবর্তনকে কি বলা হয়? রাসায়নিক পরিবর্তন। তো আমরা ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন বুঝতে পারছি। এখন আমরা নেক্সটের দিকে চলে যাই। এখন আমরা পড়বো রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। ফার্স্টে দেওয়া আছে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার একমুখী বিক্রিয়া, দুই নাম্বার বহুমুখী বিক্রিয়া। চলো আমরা এখন একমুখী বিক্রিয়া কি আর বহুমুখী বিক্রিয়া কি সেটা জানি। ফার্স্টে একমুখী বিক্রিয়া কি? যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে না, তাদেরকে বলা হয় একমুখী বিক্রিয়া। এখানে এখানে আমাকে দেখি বিক্রিয়ক হলো যেটা থেকে বিক্রিয়া হবে, আর উৎপাদ বিক্রিয়া করার পর যেগুলো উৎপন্ন হবে সেগুলোকে বলা হয় কি উৎপাদ। তো দেখি এখানে এখানে দেওয়া আছে কি ক্যালসিয়াম কার্বনেট, দেওয়া আছে কি সলিড, মানে সলিড অবস্থা মানে কঠিন। ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে পাওয়া যায় ক্যালসিয়াম অক্সাইড সলিড অবস্থায়, আর পাওয়া যায় কি কার্বন ডাই অক্সাইড যেটা গ্যাসীয় আকারে থাকে। এখন আমরা যদি কোনো একটি খোলা পাত্রে এই বিক্রিয়াটা ঘটাই, তখন কি দেখা যাবে যে এই বিক্রিয়া করার পর কার্বন ডাই অক্সাইড গ্যাসটা উপরের দিকে উঠে যাবে। তাহলে এখানে কোন একটা পদার্থ থাকতেছে? শুধু ক্যালসিয়াম অক্সাইড থাকতেছে। কিন্তু যদি আমরা এই বিক্রিয়াটাকে আমরা বদ্ধ পাত্রে বা ঢাকনা দেওয়া অবস্থা কোনো পাত্রে করাই, তাহলে সেটা কি দেখা যাচ্ছে কি কার্বন ডাই অক্সাইড থেকে যেতে পারতেছে না। তো কার্বন ডাই অক্সাইডও থাকতেছে, ক্যালসিয়াম অক্সাইডও থাকতেছে, আর এই দুইটা একসাথে বিক্রিয়া করে আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। সেটাকে আমরা বলবো বহুমুখী বিক্রিয়া। চলো দেখি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদ পদার্থগুলো বিক্রিয়ক পদার্থে পরিণত হতে পারে, এই বিক্রিয়াকে বলা হয় কি বহুমুখী বিক্রিয়া। যেমন দেওয়া আছে কি H2 আর I2 বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে 2HI।
সে এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কোন চিহ্ন নিতে হবে? এই চিহ্ন মানে অর্ধেক দিয়ে, এখানে অর্ধেক দিয়ে, মানে এটা বিক্রিয়া থেকে বিক্রিয়ক পদ থেকে উৎপাদে যেতে পারবে, আবার উৎপাদ থেকে কোথায় আবার বিক্রিয়কে ফেরত আসতে পারবে। তো তোমরা আশা করি বুঝতে পারছো একমুখী বিক্রিয়া কি, উভমুখী বিক্রিয়া কি। এরপর আমরা নেক্সট পার্টের দিকে চলে যাচ্ছি। এখন আমরা পড়বো বিক্রিয়ার শোষণ ও তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়। এক নাম্বার তাপ উৎপাদী বিক্রিয়া, দুই নাম্বার তাপ হারি বিক্রিয়া। এখন আমরা দেখি তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আসলে তাপ উৎপাদী বিক্রিয়া বলতে কি বোঝায়? যে বিক্রিয়ার মধ্যে তাপ উৎপন্ন হবে, মানে কোন একটা বিক্রিয়া ঘটছে, সে বিক্রিয়া কি কোনো তাপ দেওয়ার দরকার নাই, উল্টা কি তাপ উৎপন্ন হবে। মানে ওই জিনিস ধরো একটা তুমি একটা বিক্রিয়া করতেছো, বিক্রিয়াটা ঘটে কেন তুমি ধরে দেখবা, যদি তাপ মানে তোমার হাতে যদি গরম বা তাপ লাগে তাহলে বুঝবো এটা কি তাপ উৎপাদী বিক্রিয়া। উদাহরণ দেওয়া হচ্ছে কি N2+3H2O থেকে কি উৎপন্ন হয়েছে? অ্যামোনিয়া প্লাস কি 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। এটাকে আমরা এভাবে কিভাবে লিখতে পারি? যদি আমরা ডেল এইচ আকারে লিখি তবে আমরা কি লিখবো? মাইনাস, মানে কি তাপ উৎপন্ন হচ্ছে, মানে তাপটা নির্গত হবে, উৎপন্ন হওয়ার ফলে কি হবে? নির্গত হবে। আর এখানে একটা দেখতেছি আমরা কি ফেরাস। ফেরাস এটা কি একটা প্রভাবক। এখন আমরা কি জানি প্রয়োগ জিনিসটা কি? প্রভাবক হচ্ছে এমন একটি জিনিস যেটি বিক্রিয়া নিজে অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়ায় কোনো পরিবর্তন ঘটায় না, বিক্রিয়ার গতিকে কি করে? বৃদ্ধি করে, তাকে কি বলা হয়? প্রভাবক। আর এখানে চাপ করে দেওয়া আছে 200 এটিএম থেকে 250 এটিএম, আর তাপ দেওয়া আছে 450 ডিগ্রি থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখতেছি তাপহারী বিক্রিয়া কাকে বলে। যে বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে তাকে বলা হয় কি? তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কিছুক্ষণ আগে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া করছি, তাপ উৎপন্ন হচ্ছে, আর তাপহারী বিক্রিয়া কি তাপ শোষণ হবে, উল্টা তাপ কি করতে হবে? বিক্রিয়াটা ঘটানোর জন্য আমাকে উল্টা তাপ দিতে হবে। এখানে দেখা যাচ্ছে কি নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস কি 180 কিলোজুল তাপ আমাদেরকে কি উল্টা দিতে হয়েছে, নির্গত হয় নাই। তারপরে কি উৎপন্ন হয়েছে? এর ফলে উৎপন্ন হয়েছে 2NO। এটাকে আমরা আবার অন্যভাবে লিখতে পারি N2+O2 is equal 2NO। আর যদি ডেল এইচ আকারে লিখি তখন লিখবো কি প্লাস 180 কিলোজুল। কিছুক্ষণ আগে আমরা তাপ উৎপাদিত বিক্রিয়া লিখছি যে ডেল এর সমান মাইনাস, মানে তাপ উৎপন্ন হয়েছে, আর এখানে ডেল এইচ এর জায়গায় প্লাস 180 কিলোজুল, মানে তাপ শোষণ হয়েছে। আশা করি বুঝতে পারছো তোমরা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়াটা কি। এরপর আমরা নেক্সট পার্টের দিকে চলে যাচ্ছি। এখন আমরা পড়বো ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কয় প্রকার। ইলেকট্রনের স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই প্রকার। এক নাম্বার কি রেডক্স বিক্রিয়া, দুই নাম্বার নন রেডক্স বিক্রিয়া। ফার্স্ট আমরা বলবো রেডক্স বিক্রিয়াটা কি। এখানে কি রিডাকশন অর্থ কি বিজারণ, রিডাকশন অর্থ কি বিজারণ, শব্দের প্রথমাংশ রেড এবং অক্সিডেশন অর্থ কি জারণ। এই অক্সিডেশনের শব্দের প্রথম অংশ অক্স, এর সমন্বয়ে কি গঠিত হয়েছে? রেডক্স, অর্থাৎ এর অর্থ কি জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে রেডক্সের অর্থ কি হবে? জারণ বিজারণ বিক্রিয়া। এখন জারণ বিজারণ বিক্রিয়া দুইটা বিক্রিয়া অর্ধাংশে কি হয়? বিভক্ত। প্রথম অর্ধাংশে কি হয়? বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে, যে যাকে বলা হয় কি জারণ বিক্রিয়া। আর অপর অর্ধাংশে একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে, যাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এখান থেকে আমরা কি দেখতেছি? যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় কি জারণ বিক্রিয়া, আর যে বিক্রিয়ায় একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ বিক্রিয়া। এখান থেকে দেখি আমরা উদাহরণে ফেরাস 2+ দেওয়া আছে, ফেরাস কত 2+, এখান থেকে কি কিসে পরিণত হয়েছে? ফেরাস 3+ এ পরিণত হয়েছে। কিভাবে? একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে। সেটা কি এখানে দেখা যাচ্ছে, একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ফেরাস 2+ কিসে পরিণত হয়েছে? ফেরাস 3+ এ। এখানে আমরা লিখে দিচ্ছি সেটাকে কি বলা হয়? জারণ বিক্রিয়া, যেটা ইলেকট্রন ত্যাগ করে। আর এখানে কপার 2+, একটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে? কপার প্লাস। এখানে আমরা কি লিখতে পারি? 1, মানে একটা ইলেকট্রন শুধু আছে, তাহলে এখানে কি কপার প্লাস লিখতে পারি, যেটা কি বলা হয় কি
বিজারণ বিক্রিয়া। কপার 2+ একটি ইলেকট্রন গ্রহণ করে কপার প্লাসে পরিণত হয়েছে, যেটাকে বলা হয় কি বিজারণ বিক্রিয়া, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে। এখানে আমরা দেখতেছি কি জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে রেডক্স বিক্রিয়ার মধ্যে কোনটা জারণ বিক্রিয়া আর কোনটা বিজারণ বিক্রিয়া সেটাই জানছি। এখন আমরা দেখবো কি কোনটা জারক পদার্থ আর কোনটা বিজারক পদার্থ। চলো আমরা এই জারক আর বিজারক পদার্থ দিকে চলে যাই। চলো আমরা আমাদের জারক পদার্থ আর বিজারক পদার্থের দিকে চলে যাই। জারক পদার্থ কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করে তাকে জারক পদার্থ বলে। আর বিজারক পদার্থ কাকে বলে? জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটি ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় কি বিজারক পদার্থ। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে এটা সলভ করে পারি। ফার্স্টে দেওয়া আছে কি Na আর দেওয়া আছে কি হাফ ক্লোরিন। এখানে Na কি করছে? একটা ইলেকট্রন ত্যাগ করে। এখানে Na এর ইলেকট্রন কত ছিল? 0, কিন্তু এখানে আসি কত হয়ে গেছে? +1। তার মানে দেখো তো 0 থেকে +1 হয়েছে, মানে কি একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। আর এখানে ক্লোরিন এখানে 0 ছিল, সেটা ওখানে কি -1 হয়ে গেছে। মানে কি আগে 0 ছিল, সেটা একটা ইলেকট্রন গ্রহণ করে কি ক্লোরিন -আয়নে পরিণত হয়েছে। এখানে দেওয়া আছে যেহেতু Na এই ইলেকট্রন ত্যাগ করেছে, সুতরাং Na একটি কি জারক পদার্থ, যেটা আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন ত্যাগ করছে। আর ক্লোরিন কি করছে? ইলেকট্রন গ্রহণ করছে, এজন্য কি ক্লোরিন একটি বিজারক পদার্থ। এখানে দেখা যাচ্ছে ক্লোরিন যে ইলেকট্রন গ্রহণ করছে -1, সেটা বোঝা যাচ্ছে। তাহলে কি যে বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করে তাকে বলা হয় জারক পদার্থ, আর যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারক পদার্থ। আশা করি তোমরা জারক আর বিজারক পদার্থটা বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট কতগুলো জারক এবং বিজারক পদার্থ কতগুলো মান আছে সেগুলো আমরা বের করবো। এগুলো কিভাবে? একটা চার্ট আছে, চার্টটা একবার মুখস্থ হয়ে গেলে তোমাদের জারণ মান বিজারণ মান সম্পর্কে সকল তথ্য তোমরা পেয়ে যেতে পারবে। এখানে তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছো যে জারণ বিজারণের যে চার্টটা আছে সেটা তোমাদেরকে আমি মোবাইল স্ক্রিনে দিয়ে ফেলছি। দেখো তোমরা ফার্স্টে দেওয়া আছে কি ধাতু সমূহের জারণ সংখ্যা ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা হবে কি ঋণাত্মক। যৌগের সংকেত দেওয়া আছে কি NaCl। এখানে Na মানে সোডিয়ামের জারণ সংখ্যা কত? +1, আর ক্লোরিনের জারণ সংখ্যা -1। তোমরা এগুলো মুখস্থ রাখলে হবে। তারপর কি দেওয়া আছে? নিরপেক্ষ পরমাণু বা মুক্ত মৌলের জারণ সংখ্যা 0 হয়, মানে যে মৌল একা থাকবে সেটা জারণ সংখ্যা কি 0। যেমন ফেরাস, হাইড্রোজেন দেওয়া আছে, যার জারণ সংখ্যা কি 0। তারপর কি দেওয়া আছে? নিরপেক্ষ যৌগের পরমাণু সমূহে মোট জারণ সংখ্যা কি হয়? 0 হয়। নিরপেক্ষ যৌগের পরমাণু সমূহে মোট জারণ সংখ্যা 0। যেমন যৌগের সংকেত কি দেওয়া আছে? H2O। এখানে কি H এর জারণ সংখ্যা 1 আর O এর জারণ সংখ্যা কি -2। এখানে মোট কত হবে? 0। 0টা কেমনে আসছে? ওখানে হাইড্রোজেন তো জারণ মান 1, কিন্তু হাইড্রোজেনের সংখ্যা কত? 2টা। তাহলে 2টা হাইড্রোজেনের জারণ মান হবে +2, আর অক্সিজেনের জারণ সংখ্যা -2। তাহলে দুটোর মোট কত হবে? 0। তারপর আধান বিশিষ্ট আয়নে পরমাণু সমূহের মোট জারণ সংখ্যার আধান সংখ্যা কি হয়? সমান হয়। যেমন সালফার আয়ন আছে এবং অ্যামোনিয়াম আয়ন আছে, যেখানে সালফার আয়নের জারণ সংখ্যা কত? -2, আর অ্যামোনিয়াম আয়নের জারণ সংখ্যা +1। এবার ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা সবসময় কি হয়? +1 হবে, এটা খেয়াল রাখবা। ক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা +1 এবং নিক্ষার ধাতু সমূহের জারণ সংখ্যা হবে +2। যেমন দেওয়া আছে কি ক্যালসিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম সালফেট, যেগুলো ক্যালসিয়ামের জারণ সংখ্যা +2 আর ম্যাগনেসিয়ামের জারণ সংখ্যা কি +2 হবে। এরপর দেওয়া আছে ধাতব হ্যালাইডের হ্যালোজেনের জারণ সংখ্যা কত হবে? -1। যেমন দেওয়া আছে যৌগের সংকেত ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর লিথিয়াম ক্লোরাইড। এখানে ক্লোরাইড আয়নের কি ক্লোরিন আয়নের জারণ সংখ্যা হবে -1। এরপর দেওয়া আছে অধিকাংশ যৌগে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু ধাতব হাইড্রেটে হাইড্রোজেনের জারণ সংখ্যা -1 হয়। যেমন দেওয়া আছে NH3 আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, যেখানে হাইড্রোজেনের NH3 এর মধ্যে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1
আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের মধ্যে হাইড্রোজেনের জারণ সংখ্যা আছে কি -1, একটু ভিন্ন আছে এখানে। তারপর দেওয়া আছে কি অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, কিন্তু পার অক্সাইডে হাইড্রোজেনের অক্সিজেনের জারণ সংখ্যা -1। এবং কি দেওয়া আছে সুপার অক্সাইডের অক্সিজেনের জারণ সংখ্যা দেওয়া আছে -1/2। এবং এখানে দেখা যাচ্ছে যৌগের সংকেতের মধ্যে K2O CaO ক্যালসিয়াম অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত -2। এরপর দেওয়া আছে কি K2O2 যেগুলোকে বলা হয় কি পার অক্সাইড, H2O2 কে বলা হয় হাইড্রোজেন পার অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -1। আর কি দেওয়া আছে N সোডিয়াম অক্সাইড, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত 1/2। সুতরাং তোমরা বুঝতে পারতেছো যেখানে দেওয়া আছে কি অধিকাংশ যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা -2, আর পার অক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1, আর সুপার অক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা হবে -1/2। আশা করি তোমরা এই চারটা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা করব কিভাবে একটি যৌগে থেকে আমাদেরকে জারণ সংখ্যার মান বের করতে হয় সেই রিলেটেড একটা আমরা অঙ্ক করব। আশা করি তোমরা এই অঙ্কের মাধ্যমে কিভাবে আমাদের জারণ সংখ্যা বের করতে হয় সেটা তোমরা বুঝতে পারবে। চলো আমরা জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় সেটার দিকে চলে যাই। এখন আমরা কিভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে হয় সেই রিলেটেড একটা ম্যাথ করব। আর এখানে কতগুলো ম্যাথ দেওয়া আছে, যৌগ দেওয়া আছে, এগুলো জারণ সংখ্যা নির্ণয় করবা, এটা তোমাদের থাকবে হোমওয়ার্ক। চলো আমরা অঙ্কটা শুরু করি। ফার্স্টে কি দেওয়া আছে H2SO4 যৌগে S এর জারণ সংখ্যা কি করতে বলছে নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্টে আমরা কি ধরবো, যদি বলছে S এর জারণ সংখ্যা নির্ণয় তাহলে বলবো ধরি কি লিখবো কমেন্ট করি, ধরি S এর জারণ সংখ্যা কত, জারণ সংখ্যা কত সমান 1, ঠিক আছে। S এর জারণ সংখ্যা সমান 1, অতএব কি লিখবো আমরা বাকিগুলো জারণ সংখ্যা জানি। হাইড্রোজেন জারণ সংখ্যা এখানে দেওয়া আছে কি +1, +1 হলে এখানে কত 2 হবে, 2 গুণ 2 মানে কত গুণ 2। তারপর কি দেওয়া আছে এটা হলো যোগ, তারপর কি x, এটা হলো x, তারপর কি হবে অক্সিজেন, অক্সিজেন জারণ সংখ্যা কত -2, আমরা সেটা জানি কত অক্সিজেন মানুষের 4 সমান সমান কত দিব 0, সমান সমান কত 0। যদি এখানে কোনো চার্জ থাকতো তাহলে সমান সমান ওই চার্জ সংখ্যাটা বসতো, এখানে কিছু কোনো চার্জ নাই, তাহলে তার মানে কি সমান সমান কত হবে 0 হবে। তাহলে চলো আমরা করে ফেলি, 2 এখানে 2 প্লাস x, আর এখানে হবে যে মাইনাস প্লাস মাইনাস মাইনাস, আর 4 দুগুণে 8 সমান সমান কত 0। তাহলে আমরা x এর মান কিভাবে বের করব, এখানে x মাইনাস 2 থেকে -8 গেলে -6 সমান সমান 0। সুতরাং x সমান সমান কত 6 কে পাশে পাঠিয়ে দিলে +6। সুতরাং কি সালফারে +6 জারণ সংখ্যা +6। এরকম ভাবে তোমরা ওই বাকি যৌগগুলো জারণ সংখ্যা নির্ণয় করবা। এগুলো পুরো সহজ, শুধু তোমরা কি ওই যে চারটা তোমাদেরকে কিছুক্ষণ আগে করাইছিলাম সেই চারটার প্রত্যেকটা জারণ সংখ্যা তোমরা মুখস্থ করবা। এগুলো সবসময় এমসিকিউ তে আসে, আর এগুলো ক নাম্বারে ছোট প্রশ্ন চলে আসতে পারে। সুতরাং তোমরা ওই চারটা ভালো করে মুখস্থ রিভিশন দিবা, মুখস্থ করবা, আর এই অঙ্কগুলো তোমরা বাড়ি কাজ করবা। এরপরে আমরা নেক্সট পার্টের দিকে চলে যাচ্ছি। এখন আমরা দেখব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি তোমাদের খ নাম্বারে প্রায় সময় কি চলে আসে। সেটা কি একটা প্রশ্ন দেওয়া আছে জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগপৎ বিক্রিয়া, সেটা ব্যাখ্যা করো। এটা কি মাস্ট ইম্পর্টেন্ট, ত্রিভুজটা দিয়ে রাখছি, এটা কি চলে আসতে পারে যে কোনো প্রশ্নে। আমরা কি জানি এখানে দেখা যাচ্ছে যুগপৎ বিক্রিয়াটা কি, যে বিক্রিয়ায় দুইটা জিনিস একসাথে ঘটে, যে বিক্রিয়ায় দুটো জিনিস একসাথে ঘটে তাকে বলা হয় কি যুগপৎ বিক্রিয়া। এখানে জারণ ও বিজারণ বিক্রিয়াকে যুগপৎ বিক্রিয়া বলতে বোঝানো হয়েছে কি কোনো একটি বিক্রিয়াতে জারণ এবং বিজারণ দুটোই কি একসাথে ঘটে। যেমন কিছুক্ষণ আগে আমরা কি দেখছিলাম Na+12Cl এর মধ্যে জারণ এবং ইলেকট্রন কি ত্যাগ হয়েছে, এখানে ছিল 0, এখানে হচ্ছে কি +1, এখানে ছিল 0, এখানে হচ্ছে কি -1।
মানে কি হয়েছে, ইলেকট্রন ত্যাগ এবং ইলেকট্রন গ্রহণ একসাথে হয়েছে, অর্থাৎ জারণ এবং বিজারণ একসাথে হয়েছে। সুতরাং যে বিক্রিয়ায় জারণ এবং বিজারণ দুটোই একসাথে হয় সেই বিক্রিয়ায় একটি কি যুগপৎ বিক্রিয়া। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়াটি কি একটি যুগপৎ বিক্রিয়া। সো এই প্রশ্নটা আমাদের কমপ্লিট। এখন তোমরা সবাইকে মুখস্থ করে ফেলবে। আর এখানে আর কি দেখা যাচ্ছে, আরো কিছু বিক্রিয়া আছে যেখানে কি জারণ এবং বিজারণ বিক্রিয়াটা ঘটে। সেগুলো কি কি? 1 নাম্বার দেওয়া আছে সংযোজন বিক্রিয়া, 2 নাম্বার বিয়োজন বিক্রিয়া, 3 নাম্বার প্রতিস্থাপন বিক্রিয়া, 4 নাম্বার দেওয়া আছে দহন বিক্রিয়া। এখন আমরা দেখব এই 4টা বিক্রিয়া কি কি, সেটা আমরা এখন বিস্তারিত জানবো। চলো আমরা সেই 4টা বিক্রিয়া দিকে চলে যাই। 4টি বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়াটি হচ্ছে সংযোজন বিক্রিয়া। নামটা শুনলে বোঝা যাচ্ছে সংযোজন মানে কি যোগ করা। যে জারণ বিজারণ বিক্রিয়ায় 2 বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন কি দেওয়া আছে, 2 ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন একত্রে যুক্ত হয়ে কি উৎপন্ন করছে, ফেরিক ক্লোরাইড উৎপন্ন করছে। তো ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন একসাথে যুক্ত হয়ে কি উৎপন্ন হয়েছে, ফেরিক ক্লোরাইড। আর এখানে দেখা 2 নাম্বারে দেওয়া আছে কি বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়ার নামটা শুনলেও বোঝা যাচ্ছে এটা কি, মানে কি ভাগ করা। যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বলা হয় কি বিয়োজন বিক্রিয়া। যেমন দেখা যাচ্ছে কি 3Cl5 অর্থাৎ কি ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা ভেঙে কি উৎপন্ন হয়েছে 3Cl3 মানে ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন উৎপন্ন হয়েছে। যে বিক্রিয়া যৌগ ভেঙে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। আর যে বিক্রিয়ায় 2 বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি নতুন পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় কি সংযোজন বিক্রিয়া। এরপর আমরা পড়ব প্রতিস্থাপন বিক্রিয়া আর দহন বিক্রিয়া কি। আশা করি তোমরা এটা পুরোটা বুঝতে পারছো। এবার আমরা নেক্সটের দিকে চলে যাই। এখন আমরা পড়বো প্রতিস্থাপন বিক্রিয়া, দহন বিক্রিয়া। ফার্স্টে দেখব প্রতিস্থাপন বিক্রিয়া কি, কোনো অধিক সক্রিয় মূলক বা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগসমূহকে প্রতিস্থাপন করে নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে বিক্রিয়াকে কি বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। এর প্রতিস্থাপন মানে কি জায়গা এক্সচেঞ্জ করা, কি করা জায়গা এক্সচেঞ্জ করা। এখানে আমরা উদাহরণ দেখি জিঙ্ক একটি, এখানে দেওয়া হচ্ছে জিঙ্ক আর হাইড্রোজেন সালফাইড। এখানের মধ্যে জিঙ্ক সবচেয়ে কি অধিক সক্রিয় আর এখানে কম সক্রিয় মধ্যে কি রয়েছে হাইড্রোজেন। এখন জিঙ্ক কি করবে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে হাইড্রোজেন জায়গায় দখল করবে। এখন হাইড্রোজেন ওখানে হাইড্রোজেনকে আলাদা করে দিয়ে জিঙ্ক ওর সাথে কি যাবে যুক্ত হয়ে গঠন করবে জিঙ্ক সালফাইড, আর হাইড্রোজেন কি করছে আলাদা করে দিচ্ছে। এই অধিক সক্রিয় মৌল দ্বারা কম সক্রিয় মৌলের কি প্রতিস্থাপনকে বলা হয় কি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর দহন বিক্রিয়া, কোন মৌল বা যৌগকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করাকে কি বলা হয় দহন বিক্রিয়া। যেমন CH4+2O2 মিথেন গ্যাসকে অক্সিজেনের উপস্থিতিতে পুড়ালে কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, 2 হাইড্রোজেন, পানি উৎপন্ন হয় আর কি উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয়। তাহলে মিথেনকে আমরা যদি অক্সিজেনের উপস্থিতিতে পুড়াই তাহলে তার উপাদান মৌলে কি অক্সাইডে পরিণত হচ্ছে না, এই কার্বন ডাই অক্সাইড এটা কি তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত হয়, সাথে কি উৎপন্ন হয়েছে পানি আর কি উৎপন্ন হয়েছে তাপ। তো আমরা প্রতিস্থাপন বিক্রিয়া আর দহন বিক্রিয়া কি সেটা বুঝতে পারছি। এরপর আমরা নেক্সট পার্টের দিকে চলে যাই। এতক্ষণ আমরা যে সংযোজন বিয়োজন প্রতিস্থাপন দহন বিক্রিয়া পড়তেছিলাম সেগুলো ছিল যে রেডক্স বিক্রিয়ার মধ্যে, মানে জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে। এখন আমরা পড়বো নন রেডক্স বিক্রিয়াটা কি, যে বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাকে কি বলা হয় নন রেডক্স। আমরা তো রেডক্স বিক্রিয়ার মধ্যে কি পড়ছি ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাই এটা কি রেডক্স বিক্রিয়া। এখানে ইলেকট্রনের আদান প্রদান ঘটে না তাই এটাকে বলা হয় কি নন রেডক্স বিক্রিয়া। আর নন রেডক্স বিক্রিয়া প্রধানত কয় প্রকার, 2 প্রকার। আমাদের বই কয় প্রকার দেওয়া আছে 2 প্রকার। 1 নাম্বার দেওয়া আছে প্রশমন বিক্রিয়া, 2 নাম্বার অধঃক্ষেপণ বিক্রিয়া। এখন প্রশমন বিক্রিয়াটা কি সেটা দেখি। একটি অ্যাসিড ও একটি ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে
প্রশমিত হয়ে লবণ ও পানি উৎপন্ন করে তাকে কি বলা হয়? প্রশমন বিক্রিয়া। একটি অ্যাসিড থাকবে এবং একটি ক্ষার, দুইটাকে যদি আমরা একসাথে মিক্স করি তখন দুইটা কি হয়ে যাবে? একে অপরকে প্রশমিত করে ফেলবে, আর কি উৎপন্ন হবে? লবণ এবং পানি। যদি একটি অ্যাসিড এবং একটি ক্ষারকে একত্রে বিক্রিয়া করে প্রশমিত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে এখানে দেওয়া আছে HCl একটি অ্যাসিড, NaOH একটি কি ক্ষার, এই দুইটা বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে? NaCl একটি লবণ। আমার খাবার লবণের সঙ্গে কি NaCl, আর কি উৎপন্ন হয়েছে? পানি। তাই এটা কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। এরপর কি দেওয়া আছে? অধঃক্ষেপণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় উৎপাদে পরিণত হয় তাকে বলা হয় কি? অধঃক্ষেপণ বিক্রিয়া। দুইটা বিক্রিয়ক একত্রে বিক্রিয়া করে যদি একটি অদ্রবণীয় পদার্থ, যেটা কি দ্রবণীয় হবে না, মানে পানির সাথে কি হবে না? দ্রবণীয় হবে না, সেটাকে বলা হয় কি? অদ্রবণীয় পদার্থ। আর যখন যে বিক্রিয়ায় এই অদ্রবণীয় পদার্থ উৎপন্ন হবে সেটাকে বলা হয় কি? অধঃক্ষেপণ বিক্রিয়া। যেটা দ্রবণীয় হবে না, মানে অদ্রবণীয় হবে, সেটা কি যাবে? নিচে তরল আকারে জমা থাকবে। যেমন উদাহরণ হিসেবে কি দেওয়া আছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট একত্রে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে? এই সিলভার ক্লোরাইড, যেটা কি সলিড, যেটা এই তীর চিহ্ন মানে কিটা নিচে তরল আকারে কি থাকবে? অধঃক্ষেপিত হবে। আর সাথে কি উৎপন্ন হয়েছে? সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে। সো তোমরা আশা করি বুঝতে পারছো নন রেডিউস বিক্রিয়ার মধ্যে, প্রশমন বিক্রিয়া আর অধঃক্ষেপণ বিক্রিয়ার মধ্যে তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, যেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। ওকে, চলো আমরা সেই বিশেষ কয়েকটা বিক্রিয়াগুলো দেখে আসি। এক নাম্বার কি দেওয়া আছে? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কি? যে কোনো যৌগ পানির সাথে বিক্রিয়া করে বিশ্লেষিত হবে। কি হবে? বিশ্লেষিত মানে কি হবে? বিভাজিত হওয়া। পানির সাথে যুক্ত হয়ে কি হবে? বিভাজিত হবে। যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস 3 অনু পানি একত্রে যুক্ত হয়ে কি উৎপন্ন হয়েছে? অ্যালুমিনিয়াম অক্সাইড প্লাস 3HCl। এটা কি হয়েছে? বিভক্ত হয়ে গেছে। এজন্য এটা কি বলা হয়? আদ্র বিশ্লেষণ বিক্রিয়া। আদ্র বিশ্লেষণ বিক্রিয়া সবসময় কার সাথে হবে? পানির সাথে, একটা যৌগের সাথে একটা পানি যুক্ত হয়ে বিশ্লেষিত হবে, তখন ভিন্ন ভিন্ন পদার্থ কি হবে? উৎপন্ন হবে। 2 নাম্বার কি দেওয়া আছে? পানি যোজন বিক্রিয়া। নামটা শুনলে বোঝা যাচ্ছে এখানে কি দেওয়া আছে? পানি যোজন মানে পানি যুক্ত করা। যেমন কপার সালফেটের সাথে 5 অনু পানি যুক্ত করে কি উৎপন্ন হয়েছে? কপার সালফেট ইনটু 5 অনু পানি, যেটার নাম কি? পেন্টাহাইড্রেট কপার সালফেট, যেটাকে আমরা সংক্ষেপে কি বলে থাকি? নীল বলে থাকি। যেটা আমরা কি সাধারণত সারে ইউজ করি। কপার সালফেটের সাথে কি যুক্ত হয়েছে? পানি যুক্ত হয়েছে, এজন্য সেটাকে কি বলা হয়? পানি যোজন বিক্রিয়া। তারপর আমরা দেখবো কি সমানুকরণ বিক্রিয়া কাকে বলে? সমানুকরণ বিক্রিয়া হলো যে যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত কি ভিন্ন। আণবিক সংকেত কাকে বলে? মানে দেখতে একই রকম। আণবিক সংকেত কি? দেখতে একই রকম কিন্তু গাঠনিক সংকেত কি ভিন্ন। গঠন কি? এটা গঠন আর এটা গঠন কি একই দেখা যাচ্ছে, কিন্তু এই দুটো কি তুমি পুরো শব্দকে যুক্ত করো তো, দেখো তো হাইড্রোজেন কয়টা আছে? হাইড্রোজেন 4টা, নাইট্রোজেন 2টা, আর সিও একটা, কার্বন একটা, অক্সিজেন। এটা দেখে নাইট্রোজেন কয়টা আছে? 2টা আছে, হাইড্রোজেন 4টা, কার্বন ডাই অক্সাইড একটা, অক্সিজেন একটা। সো এখানে প্রত্যেকটা উপাদান সংকেত মানে গাঠনিক সংকেত একই, আণবিক সংকেত একই কিন্তু কি গাঠনিক সংকেত ভিন্ন। সেই বিক্রিয়াকে কি বলা হয়? সমানুকরণ বিক্রিয়া বলা হয়। তারপর দেওয়া আছে কি পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার একত্রিত হয়ে পলিমার গঠন করে তাকে বলা হয় কি পলিমারকরণ বিক্রিয়া। এখন জানি মনোমারটা কি? মনোমার হচ্ছে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কি যৌগ সংখ্যা। মনোমার কি? কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র যৌগ, যেগুলো কি অনেকগুলো, এন মানে কি সংখ্যা, অনেকগুলো মনোমার, এটা কি বলা হয়? মনোমার। অনেকগুলো মনোমার একত্রে যুক্ত হয়ে কি গঠন করে? পলিমার গঠন করে। এখানে কি ইথিলিন অনেকগুলো ইথিলিন একসাথে কি উৎপন্ন হয়েছে? পলিথিন উৎপন্ন হয়েছে, আর এটাকে কি বলা হয়? পলিমার। তাহলে আমরা আবার পড়ি পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় অসংখ্য মনোমার একত্রে যুক্ত হয়ে পলিমার গঠন করে তাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আশা করি তোমরা এই কিছু বিশেষ বিক্রিয়াগুলো
বুঝতে পারছো। এখন আমরা চলে যাব এই অধ্যায়ের লাস্ট পার্ট, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, লাসাতীয় নীতি, যেটা থেকে প্রায় সময় কি অনেক সৃজনশীল চলে আসে। চলো আমরা লাসাতীয় নীতি দিকে চলে যাই। ফার্স্টে দেখবো লাসাতীয় নীতিটা কি। এটা হলো কি মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার ক নাম্বার প্রশ্নে থাকবে, আর গ নাম্বার প্রশ্ন সবসময় কি সৃজনশীল আকারে চলে আসবে, যে লাসাতীয় নীতি ব্যাখ্যা করো বা সাম্য ব্যবস্থার উপর তাপ চাপে প্রভাব কি ব্যাখ্যা করো। ফার্স্টে দেখবো লাসাতীয় নীতিটা কি। কোন বিক্রিয়া সাম্য অবস্থা থাকাকালীন, সাম্য অবস্থায় থাকাকালীন যদি চাপ তাপ ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যাতে কি তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি ফলাফল কি হয়, প্রশমিত হয়। আমরা এটা ব্যাখ্যাটা বুঝি। ফার্স্টে ধরো আমরা কোন একটা বিক্রিয়া কি আকার আছে, সাম্য অবস্থা আকার আছে, মানে কি এটা হলো উপমুখী বিক্রিয়া। সবসময় কি লাসাতীয় নীতি সবসময় কোন বিক্রিয়ার দিকে কাটবে, উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কাটবে। ফার্স্টে আমরা এটাকে একটা সাম্য অবস্থা, কি এই বিক্রিয়াটি কি আকার আছে, সাম্য অবস্থা আছে। যদি আমরা এটা কি কি উল্টো এটাই ফার্স্টে লিখবো আমরা কি তাপের প্রভাবটা, ব্যাখ্যা আকারে চলে যাই। চলো আমরা আসলে এবার তাপের প্রভাব। ফার্স্ট বিক্রিয়া দেওয়া আছে কি N2 প্লাস H3H2 ইজ ইকুয়াল কি উৎপন্ন হয়েছে 2NH3 প্লাস 92 কিলোজুল তাপ। এখানে দেখা যাচ্ছে এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। তো আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়া, এটা যেহেতু সাম্য অবস্থায় আছে, কি আকারে আছে, সাম্য অবস্থায় আছে, তো তাপ উৎপাদী বিক্রিয়াকে আমাদেরকে তাপ দিতে হবে না তাপ সরে ফেলতে হবে, নিশ্চয়ই তাপ সরে ফেলতে হবে। আমরা যদি তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে উল্টা তাপ দিই তাহলে কি হবে, সাম্য অবস্থা। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কি, এই বিক্রিয়ককে কি উৎপন্ন করা, উৎপাদ উৎপন্ন করা, মানে কি আমাকে বাম দিক থেকে ডান দিকে যেতে হবে। কিন্তু যদি তাপ উৎপাদী বিক্রিয়া আমরা তাপ দিই তাহলে উল্টে কি হবে, এটা পশ্চাৎ দিকে কি করবে, ব্যাক করবে। অর্থাৎ তোমার যে উৎপাদটা আছে উৎপাদটা ভেঙে কি উৎপন্ন হবে, এই সাম্য অবস্থা বাম থেকে কি কোথায় চলে আসবে, ডান দিকে চলে আসবে। কিন্তু আমাদের কি লক্ষ্য, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন করা। আমরা কি চাই উৎপাদ থেকে বিক্রিয়কে চলে আসো, না আমরা এটা কখনো কি চাই না। সুতরাং কি আমরা দেখবো তাপ উৎপাদী বিক্রিয়া কি কখনো আমরা তাপ দিব না, ওটা কি তাপ নিয়ে ফেলবো। আর এরপরে দেখা যাচ্ছে কি এই বিক্রিয়া N2 প্লাস O2 প্লাস 180 কিলোজুল, এটা কি নিশ্চয়ই কি তাপ হারি বিক্রিয়া। যেহেতু আমরা তাপ উৎপাদী বিক্রিয়া দেখছি তাপ নিয়ে ফেলতে হয়, তাই তা এখানে কি তাপ হারি বলতে কি তার উল্টা না, তাপ হারি বিক্রিয়া কি তাপ নির্গত হচ্ছে, এজন্য আমাকে উল্টে কি দিতে হবে, তাপ প্রয়োগ করতে হবে। আশা করি তোমরা এখানে কি তাপের প্রভাবটা বুঝতে পারছো। এবার আমরা কি করে চলে যাব চাপের প্রভাবের দিকে। চাপের প্রভাব আমাদের মেইন জিনিস দেখতে হবে। ফার্স্টে কি দেওয়া আছে N2 প্লাস 3H2O, উৎপন্ন হচ্ছে কি 2NH3। ফার্স্টে কি নিয়ম কি, এটা মূল সংখ্যা, এখানে ফার্স্টে মূল সংখ্যা কত 1, এটা মূল সংখ্যা কত 3, সময় সংখ্যা কত হয়েছে 4, আর এখানে কি আছে 2। দেখো তো তোমার বিক্রিয়কের মোল সংখ্যা বেশি নাকি উৎপাদের মোল সংখ্যা বেশি, এখানে দেওয়া আছে কি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। কিন্তু আমাদের কি দরকার, যেহেতু এখানে দুইটার উৎপাদ আর বিক্রিয়কের মোল সংখ্যা সমান নয়, সুতরাং এই বিক্রিয়ার উপর কি আছে, চাপের প্রভাব অবশ্যই আছে। তাহলে আমাকে উল্টা কি করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে, যেহেতু এখানে কি বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। যদি আমরা চাপ প্রয়োগ করি তাহলে কি হবে, বিক্রিয়ক পদার্থ আরো সংশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন হবে, আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটি তৈরি হবে। এরপরে দেখা যাচ্ছে কি এটা তো আমরা মোল সংখ্যা সমান নয় এটার উপর নির্ভর করছে। এখন কি যদি মোল সংখ্যা সমান হয় তখন কি হবে, যদি যেমন একটা উদাহরণ দেখি N2 প্লাস O2 উৎপন্ন হচ্ছে কি 2NO, এখানে ফার্স্টে মোল সংখ্যা 1, এখানে ফার্স্টে মোল সংখ্যা 1, মোট মিলিয়েছে কত 2, আর এখানে মোল সংখ্যা কত 2, এখানে মোল সংখ্যা কত হয়েছে 2 উৎপন্ন হয়েছে। তাহলে কি দুইটার কি মোল সংখ্যা সমান। যখন আমরা দেখব কোন বিক্রিয়ার মোল সংখ্যা সমান হবে তখন কি হবে, ওই বিক্রিয়ার উপর কোনো চাপের প্রভাব থাকবে না। আর যদি মোল সংখ্যা সমান না হয় তাহলে কি চাপের প্রভাব থাকবে, মানে বেশি চাপ থেকে বেশি মোল সংখ্যা থেকে কম মোল সংখ্যার দিকে সাম্য অবস্থাটি কি হবে, ধাবিত হবে। অর্থাৎ সাম্য অবস্থা এখান থেকে বাম দিক থেকে ডান দিকে চলে যাবে, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। এরপর আমরা আমাদের একটা হচ্ছে কি ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা কিরকম আমরা দেখাচ্ছি, এখানে নিচে লিখে দিই ঘনমাত্রার প্রভাব। আমরা তো জানি ঘনমাত্রা কি, ঘনমাত্রা হচ্ছে কোন একটা যৌগ কতটুকু পরিমাণে আছে।
ধরো একটা বিক্রিয়ায় একটা যৌগ 2 মোল আছে, ঠিক আছে? 2 মোল আকারে থাকার সময় যেমন দেখি এখানে, হ্যাঁ বললাম এটা ঘনমাত্রা কত, 2NH3, তাহলে এটা একটা ঘনমাত্রা, ঠিক আছে? এখন যদি আমরা এখানে আরো বেশি পরিমাণে 2NH3 দিই, তখন কি হবে? যেহেতু এখানে আমরা কি করছি, যোগ করছি, সুতরাং আমাদের কি হবে, বেশি থেকে কমের দিকে ধাবিত হবে না, অর্থাৎ 2NH3 ভেঙে কি উৎপন্ন হবে, N2 প্লাস 3H2 মানে বিক্রিয়কে পরিণত হবে। তাহলে আমরা কি, যদি আমরা ঘনমাত্রা আরো বেশি করে দিই, তাহলে আমাদের সাম্য অবস্থা কি হবে, বাম দিক থেকে ডান দিক থেকে কোথায় চলে আসবে, বাম দিকে চলে আসবে। তো সেটা তো আমাদের তো কাম্য নয়। তা আমাদের কি, যদি আমরা এখানে এগুলো বেশি পরিমাণে দিই, মানে বিক্রিয়ক বেশি পরিমাণে দিই, বিক্রিয়কের ঘনমাত্রা তখন কি পাবে, বৃদ্ধি পাবে, তখন বিক্রিয়ক কোথায় পরিণত হবে, উৎপাদে পরিণত হবে। আশা করি তোমরা রাসায়নিক নিজের নীতিটা বুঝতে পারছো। তো এটাই আমাদের ছিল সপ্তম অধ্যায় কি লাস্ট টপিক। তোমরা সবাই আশা করি এই সপ্তম অধ্যায়ে কি আর কোনো সমস্যা থাকবে না। যদি এই অধ্যায়টা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে, আর আমরা কি দ্রুত তোমাদের সমস্যাগুলো কি সমাধান করার চেষ্টা করব। আর আমরা শীঘ্রই এই অধ্যায় রিলেটেড যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো সৃজনশীলে অবশ্যই আসবে, সেই রিলেটেড একটা ভিডিও ক্লাস তোমাদের জন্য কি নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে। সালামু আলাইকুম।